আমাদের প্রত্যেকের জীবন যেমন আলাদা, প্রত্যেকের জীবনের জীবনসঙ্গীও কিন্তু আলাদা। প্রত্যেকটা মানুষের জীবনেই তার জীবনসঙ্গী বা তার পার্টনার কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে এবং দেখা যায় তাদের চরিত্রগুলোও আলাদা হয়ে থাকে। কারো হাজবেন্ড দেখবেন কি ওয়াইফদেরকে মুখ ভরে টাকা দেয় বা ইনকাম করে এনে স্যালারির টাকা তুলে দেয় যে তুমি তোমার ইচ্ছে মতো সংসার চালাও। আবার অনেক হাজবেন্ড আছে ওয়াইফদের বিশ্বাসই করে না, একদমই হাতে টাকা দিতে চায় না, ভাবে টাকা দিলে হয়তো বা হাজবেন্ড বেশি টাকা দিলে বা ওয়াইফের হাতে বেশি টাকা দিলে তারা হয়তো বা বাবার বাড়ি দিবে বা নিয়ে ভেগে যাবে। তো এমন ভাবেই কিন্তু এক একজনের দেখা যায় হাজবেন্ড এক এক রকম। অনেক আপুরাই কিন্তু প্রায় সময় আমাকে কমেন্ট করে বলেন যে আপু হাজবেন্ড হাতে টাকা দেয় না, তো কিভাবে টাকা জমাবো? একটা সময় কিন্তু আপনাদের ভাইয়া মানে আমার হাজবেন্ডও এমনই ছিলেন, আমার হাতে টাকা দিতেন না বা সংসারের টাকা আমার হাতে কিন্তু তুলে দিতেন না। বেশ অনেক বছর বিয়ের পর প্রথম প্রথম দিতেন, তারপর কিন্তু অনেক বছর মাঝখানে সে নিজেই সংসার চালাতো এবং একটা সময় কিন্তু গিয়ে যখন আবার সে দেখলো যে না আমি বেশ ভালোই নিজের মতো করে টাকা জমাতে পারছি, তখন কিন্তু সে আবার আমার প্রতি সেই বিশ্বাসটা আসলো এবং তারপর কিন্তু আবার সংসারের যে টাকার দায়িত্ব বা সংসার চালানোর যে দায়িত্ব আবার আমার কাছে তুলে দিল। তো আজকের ভিডিওতে শেয়ার করব যেসব হাজবেন্ডরা একদমই হাতে টাকা দিতে চায় না বা অনেক আপুরা যারা কমেন্ট করে বলেন যে হাজবেন্ড হাতে টাকা দেয় না, কিভাবে টাকা জমাবো, তো সেই সব আপুদের উদ্দেশ্যে আজকের ভিডিওতে আমি শেয়ার করব যেসব আপুদের হাজবেন্ড হাতে টাকা দিতে চায় না তারা কিভাবে সংসার চালাবে এবং কি করলে আসলে সুন্দরভাবে সংসার চালিয়ে হাজবেন্ডের বিশ্বাস অর্জন করে আবার হয়তোবা সংসারের মানে হাল নিজের হাতে ধরতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে, আই হোপ আপনাদের ভালো লাগবে। আর ভিডিও শুরুতে একটু দেখিয়ে নিচ্ছিলাম, দেখেন আমার বাসার কি অবস্থা, মানে যেই দিকে তাকাই সেই দিকেই সিমেন্ট বালি লেগে আছে। আর এগুলো দেখে আমার লিটারেলি একদম জ্বর চলে আসে গায়ে। মানে প্রতিদিনই দেখা যায় আমি এগুলো পরিষ্কার করি আর প্রতিদিনই উপরের যেহেতু কাজ হচ্ছে উপর থেকে সিমেন্ট বালি কিন্তু কাজের সময় সব নিচে পড়ে আর আমার এই রুমগুলোর এই অবস্থা। এই হচ্ছে রান্নাঘরের অবস্থা। আমার এত সুন্দর গাছগুলো, সতেজ গাছগুলো কিন্তু সিমেন্ট বালি খেয়ে খেয়ে একদম নষ্ট হয়ে গেছে। আর জানালার চারপাশে সব দিকে এত বেশি সিমেন্ট বালি ময়লা, তারপর যেভাবে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে কিন্তু আরো একদম মানে কাদা কাদা অবস্থা চারদিকে। আর এই যে আমাদের সিঁড়িটাও কিন্তু হয়েছে, তো সিঁড়ি কিন্তু সম্পূর্ণ করতে পারিনি, মাত্র যে দুইটা সিঁড়ি আমার বারবার ওঠানামা করা লাগবে আর কি। দেখা যায় তিনতলা চারতলা মিলে যেহেতু থাকবো তো এই দুইটা সিঁড়ি আর কি করেছি, তারপর বাকিগুলো হচ্ছে পরে করা হবে। আসলে জীবনে একসাথে কিন্তু সবকিছু হয় না, যেহেতু আমরা মধ্যবিত্ত মানুষ অল্প অল্প করেই কিন্তু করতে হয়। তো এখানে তিনটা সিঁড়ির যে চত্বর আর ওই দুইটা সিঁড়ি এগুলো করা হয়েছে, বাকি সিঁড়িগুলো কিন্তু করা হয়নি, ওগুলো আস্তে আস্তে পরে করব। আর সিঁড়িগুলো কেবলই কালকে করা কমপ্লিট হয়েছে, এই কারণে কিন্তু ময়লা লেগে আছে, তো এই সিঁড়িগুলো কিন্তু আস্তে আস্তে পরিষ্কার করতে হবে। আসলে বাসা বাড়িতে কাজ চললে এত কাজ যে মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই, সব কিন্তু আমার আস্তে আস্তে করতে হবে, এই কারণে কিন্তু খুব চারপাশের একদম অবস্থা খারাপ। তো এগুলো কিন্তু পরে আর কি সুন্দরভাবে করা হবে। আর এখানে হচ্ছে আমার যে ভাসুর, তার হচ্ছে সিঁড়ির ছাদ ঢালাই দেওয়ার কাজ চলছে, ওগুলো একটু আগে ভিডিও করে রেখেছিলাম, ওই আগের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু বাসাবাড়ির কাজ একদম চারদিকে কিন্তু একদম কর্মযজ্ঞ, বিশাল কর্মযজ্ঞ চলছে, যার কারণে কিন্তু সবসময় ভিডিও ওরকম করা হয় না, আগে পরের ভিডিও জোড়াতালি দিয়ে তারপরে কিন্তু আর কি ভিডিওগুলো করে দিচ্ছি। আর আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা এত বেশি ভালোবাসা দিচ্ছেন, যার কারণে কিন্তু ভিডিও করার উৎসাহ অনেক বেড়ে যায়। এত কাজের মধ্যেও কিন্তু ভিডিওগুলো দেয়া মিস করি না, একটু সময় পেলেই কিন্তু ভয়েস ওভার করতে বসি। তো যাই হোক, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করবো একটা লাইক দিয়ে তারপর ভিডিওগুলো কন্টিনিউ করেন। আসলে আপনাদের লাইকের মাধ্যমে কিন্তু ভিডিওর ভিউ ওঠানামা করে। আমার ভিডিওতে মোটামুটি ভালোই ভিউ আছে, কিন্তু তারপরেও কিন্তু লাইকের পরিমাণ এত কম, আমি জানি না আপু ভাইয়েরা কেন এত কিপটামি করে। লাইক দিতে কি অনেক টাকা পয়সা লাগে বুঝি না, একটা লাইক দিলে কি হয়, এত মানুষ ভিডিও দেখে অথচ লাইকের পরিমাণ এত কম। তো আজকে আর অনুরোধ করব না, আজকে বলবো যদি ভিডিওটা কারো ভালো লাগে, ভালো লাগার জায়গা থেকে লাইক দিয়ে যাবেন। অনেকে আবার ভালো লাগে বা দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, তো তারা চেক করে একটু লাইকটা দিয়ে দিবেন। তো যাই হোক, এখানে কিন্তু এই যে ছাদ ঢালাইয়ের কাজ চলছে, তার মাঝে বলি যে টপিক নিয়ে আজকে কথা বলতে এসেছি। অনেক আপুরা কিন্তু প্রায় সময় আমাকে কমেন্ট করে বলেন যে আপু
আমার হাসবেন্ড তো টাকা দিতে চায় না বা আমাদের হাতে টাকা দেয় না, তো তখন আমরা কিভাবে টাকা জমাবো? আসলেই কিন্তু হাসবেন্ড যদি টাকা না দেয় বা জীবনসঙ্গী যদি মনের মতো না হয়, তখন কিন্তু আসলে প্যারা শেষ থাকে না। আমি বলব না এই দিক থেকে আমি খুব বেশি সফল। আমার তারপরেও কিন্তু অ্যাডজাস্ট করে থাকতে হয়। সবার কিন্তু মন মতো সবকিছু চলে না। আপনার ইচ্ছে যেমন ছিল বা আপনার হাসব্যান্ড যেমন হবে আপনার মনে, মনে ইচ্ছে ছিল, আপনার হাসব্যান্ড তেমন নাই হতে পারে বা আপনার ওয়াইফ সেরকম নাই হতে পারে। সেক্ষেত্রে কি আসলে ছেড়ে চলে যাওয়ার কিন্তু অপশন থাকে না। বিয়েটা কোনো ছেলে খেলা না। তো তখন কিন্তু আমাদের অনেক কষ্ট করে ওগুলো অ্যাডজাস্ট করে নিতে হয়। অনেক কাঠখড় পোড়াতে হয়। আর সংসার জীবনে কিন্তু শুরুর দিকে সবাই কম বেশি কষ্ট করে। আমি কিন্তু আমার জীবনে সংসারের জীবনের শুরুর দিকে অনেক কষ্ট করেছি এবং এই ১৩-১৪ বছর এখনো কিন্তু কষ্ট করে যাচ্ছি। তো আসলে সবসময় সবকিছু মনের মতো হয় না। কষ্ট করে তারপর করে নিতে হয়। আপনার হাসব্যান্ড হয়তোবা আজকে আপনাকে বিশ্বাস করে না বা আজকে আপনাদের হাতে বিশ্বাস করে টাকা দেয় না। অনেক হাসব্যান্ড অনেক কিছু মনে করেন। অনেকে মনে করেন যে বউ বেশি টাকার মালিক হলে হয়তো ছেড়ে চলে যাবে। আবার অনেকে মনে করেন যে চিন্তা করে বউর হাতে টাকা দিলে সে হয়তো বা অন্যদিকে বাপের বাড়ি পাস করবে। তো এইরকম চিন্তা ভাবনা থেকে কিন্তু অনেক হাসবেন্ডরা টাকা দেয় না। তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে যে আপনারা হচ্ছে তাদের বিশ্বাসটা অর্জন করার চেষ্টা করবেন। আমার হাসবেন্ড কিন্তু একসময় এরকম ছিল। আসলে বলতে দ্বিধা নেই, আপনাদের সাথে কিন্তু কম বেশি টুকটাক অনেক কিছু শেয়ার করি, আবার অনেক কিছু করতে পারি না। তো যাই হোক, যতটুকু শেয়ার করতে পারি ততটুকুর মধ্য থেকেই বলছি। আমার হাসবেন্ডও কিন্তু একটা সময় দেখা যায় বিয়ের শুরুতে ১ম মাসের সেলারি কিন্তু পুরোটা সে আমার হাতে তুলে দিয়েছে। তারপর আস্তে, আস্তে সেলারি অল্প, অল্প করে টাকা দিত বা সংসার চালানোর টাকা দিত। তারপর কিন্তু আবার একটা সময় টাকা দেয়া বন্ধ করে দেয়। দেখতেছে যে আমার হাতে অনেক টাকা হয়ে যাচ্ছে, তো তাহলে কিন্তু ভাবে যে বউয়ের হাতে টাকা হয়ে গেলে বউয়ের পাওয়ার বেড়ে যাবে। তো এই ভাবনা থেকে সে আবার টাকা দেয়া অফ করে দেয়। তারপর কিন্তু আবার দেখা যায় আমি জব করতাম বা আমি জবে চলে গিয়েছিলাম, চাকরি করতাম, তখন কিন্তু ৪-৫ বছর টাকা দেয়নি বা দেয়ার প্রয়োজনও আমি মনে করিনি, যেহেতু আমার নিজেরই ইনকাম ছিল। তো তারপর আবার চাকরি ছাড়ার পর কিন্তু সে আবার আস্তে, আস্তে আমার হাতে টাকা দেয়া শুরু করে। তো আমি যে ট্রিক্স গুলো ফলো করেছি আজকে কিন্তু আপনাদের সাথে সেটাই শেয়ার করব। অনেক সময় দেখা যায় হাসব্যান্ডরা হাতে টাকা না দিলেও আপনি আপনার সন্তানকে নিয়ে স্কুলে যান, তো তখন কিন্তু একটা রিক্সা ভাড়া দেয় বা আপনি যদি টুকটাক বাহিরে যান তখন কিন্তু একটা রিক্সা ভাড়া দেয়। তো ওই ভাড়াটা আমরা যদি দেখা যায় সন্তানদের যখন নিয়ে যাই তখন হয়তোবা রিক্সা ভাড়া করে গেলাম, যেহেতু ছোট মানুষ ওদের কষ্ট দেয়া যাবে না। তো ওদের নিয়ে গেলাম, আবার আসার সময় দেখা যায় বাসায় আসলেন তখন কিন্তু আপনি ওই রিক্সা ভাড়াটা যদি খুব কাছাকাছি হয় বা মোটামুটি একটা দূরত্বেও হয়, আপনি কিন্তু ওই রিক্সা ভাড়াটা আবার বাঁচিয়ে তারপর কিন্তু নিজের কাছে রেখে দিতে পারেন। এরকম করে কিন্তু আপনি একটু অল্প, অল্প করে টাকা জমানোর অভ্যাসটা তৈরি করতে পারেন বা দেখা যায় প্রতিদিন ৳২০, ৳৩০ এমন করেও কিন্তু টাকা জমাতে পারেন। তো আপনার রিক্সা ভাড়া থেকেও যদি আপনি ৳২০-৳৩০ করে জমান তাহলেও কিন্তু ওটা দেখবেন মাস শেষে একটা বড় অ্যামাউন্ট হয়ে যাবে। এই গেল একটা ট্রিক্স। আরেকটা হচ্ছে যেটা আমি করতাম যে অনেক সময় কিন্তু হাসব্যান্ডরা সংসারের সব খরচ না দিলেও টুকটাক বাসা বাড়িতে এটা সেটা কেনার জন্য, যেমন শাক-সবজি বা এটা সেটা কেনার জন্য, বা আপনার হাসব্যান্ডকে আপনি বললেন যে আমি বাচ্চাকে স্কুলে নিয়ে যাই, তখন তো সবজিওয়ালা ওঠে, তো সবজির টাকাটা অন্তত দাও। তো এভাবে করে কিন্তু অল্প, অল্প করে শাকসবজির টাকা থেকেও আপনি টাকা জমাতে পারেন। হয়তোবা যে টাকা শাকসবজি দেয় কেনার জন্য দেয় আরকি, সেই টাকা শাকসবজি না কিনে সেখান থেকেও ৳২০-৳৩০ আপনি কিনতে পারেন। বা যদি একটু দামাদামি করে সকালের সবজি বনি কাস্টমারদের কিন্তু দেখা যায় সবজিওয়ালারা একটু কম করেই দেয়। তো সকালবেলা যে ওই সবজিটা সেই তাজা ও ফ্রেশ সবজিটাও আপনি কিনতে পারলেন। আবার দেখা যায় সকালবেলা একটু কম দামে দেয়, তখনও কিন্তু আপনি সবজিটা একটু দরাদরি করে যদি কিনেন তাহলে কিন্তু ওইখান থেকেও আপনি ৳২০-৳৩০ অনায়াসে জমাতে পারেন। তো প্রতিদিন এমন করে ৳২০-৩০ বা ৳৪০-৫০ যদি আপনি জমান, রিক্সা ভাড়ার ৳২০ ধরেন বা ৳৩০, আবার সবজি থেকে ৳২০-৩০ এমন করে ৳৫০ কিন্তু প্রতিদিন জমাতে পারেন। তাতে করেও দেখবেন একটা বড় অ্যামাউন্টের টাকা হয়। একটা সময় যখন আপনার হাসব্যান্ড দেখবে যে আপনি ওইগুলো একটা সময় যখন বড় অ্যামাউন্টের টাকা হবে, তো ওই সময় আবার হাসব্যান্ডের সাথে একটু শেয়ার করবেন। তাকে দেখাবেন বা বোঝাবেন যে তোমার অল্প, অল্প টাকা থেকেও আমি কিভাবে সাশ্রয় করার চেষ্টা করি। তখন কিন্তু তাদের মানে যে বিশ্বাসটা, তখন কিন্তু আপনি ওইটা অর্জন করতে পারবেন এবং সে যখন দেখবে যে না, না তার ওয়াইফ যথেষ্ট দায়িত্বশীল এবং সে কিভাবে টাকা জমিয়েছে, তখন কিন্তু তার বিশ্বাসটা চলে আসবে। একটা সময় আমার হাসব্যান্ড যখন আমার হাতে টাকা দিত না, আমি কিন্তু এমন ছোট, ছোট করে বুদ্ধি করে তারপর টাকাগুলো জমাতাম। তো তখন তারপর যখন সে দেখলো যে আমার একটা বড় অ্যামাউন্টের টাকা হয়েছে, তখন কিন্তু তার বিশ্বাসটা আপনা আপনি চলে আসলো। তো আপনারাও এইভাবে বুদ্ধি করে একটু হাসব্যান্ডদের বিশ্বাসটা অর্জন করতে পারেন। তাতে করে দেখবেন তারা যখন কয়েকটা বছর পর দেখবে যে না আপনি এমন করে কষ্ট করতেছেন, তখন কিন্তু তাদের বিশ্বাসটা আপনা আপনি চলে আসবে এবং তারা তাদের দায়িত্বশীলতার জায়গা থেকে কিন্তু আশা করি টাকা দিবে বা সংসার চালানোর ভার আপনার হাতে দিবে।
আসলে সংসার জীবনে শুরুর দিকে সবাই কম বেশি কষ্ট করে, সব নারীদেরই বা সব পুরুষদেরই কষ্ট করতে হয়। একটা সময় গিয়ে কিন্তু তারপর আবার সেই কষ্টটা করা লাগে না। দেখা যায় একটা সময় গিয়ে আপনার বিশ্বাসের জায়গাটা চলে আসে বা সংসারের দায় দায়িত্ব তখন বেড়ে যায়। তখন কিন্তু এমনি আসলে সবকিছু আপনা আপনি দেখবেন আপনার অভ্যস্ত হয়ে যাবেন এবং আস্তে আস্তে করতে পারবেন। তো এই দেখেন আমি কিন্তু আমার সংসার জীবনের শুরুর দিকে অনেক বেশি কষ্ট করেছি। তো এখনো করছি। তারপরেও কিন্তু টুকটাক যে বিলাসিতা সেটা এখন আবার করার চেষ্টা করছি। যেহেতু আমি একটা এখন স্টেবল পয়েন্টে চলে আসছি। তো এই কারণে বাচ্চাদের অনেক, অনেক পছন্দের ছিল এই দোলনাটা। তো এই দোলনাটা আমাদের জায়গার অভাবে কেনা হচ্ছিল না। তো তারপর কিন্তু এই দোলনাটা এই যে নুহা বেবি কালেকশন মানে অনলাইনে সবসময় জিনিস খারাপ হয় না। তো অনলাইন থেকে অনেক ভয়ে, ভয়ে অর্ডার করেছিলাম। তো ওইখান থেকে কিন্তু তারপর ১৫,০০০ টাকায় এই দোলনাটা কিনেছি। তো যেহেতু উপরে জায়গা হচ্ছে, তো এই কারণে কিনে রাখলাম আরকি। যেহেতু উপরে অনেক জায়গা হবে ওইখানে কিন্তু রাখতে আর বেশি সমস্যা হবে না। তো এই যে আর উপরের কাজ কিন্তু এই যে টাইলসের কাজ আজকে শেষ হয়েছে। তো এখানে কিন্তু আমি আর আপনাদের ভাইয়া টাইলসে কিন্তু করার পর অনেক পানি দিতে হয়। তো রুমে আসলে পানি দিতে এসেছি পাইপ নিয়ে। আর রাতের বেলা যেহেতু আর এখানে যেহেতু বিদ্যুতের কানেকশন দেয়া হয়নি। তো এই কারণে কিন্তু আমি আর আপনাদের ভাইয়া মোটামুটি মোবাইলের লাইট জ্বালিয়ে আর একটা লাইট এনে মোটামুটি এইখানে পানি দিয়ে দিতেছি। তো এগুলো কিন্তু প্রায় ৫-৭ দিন এরকম পানি খাওয়ানো লাগবে। তারপর কিন্তু পুটিং করা হবে সাদা সিমেন্ট দিয়ে। তো এই তো একটু একটু করে কিন্তু বিল্ডিং এর কাজ শেষ করছি। আর এখানে আমার ছাদের কি অবস্থা দেখেন। আর ছাদ বাগান করার জন্য কিন্তু এখানে ছোট্ট একটা স্ল্যাব ঢালাই দিয়েছি যে এখানে মাটি ফেলে তারপর কিন্তু ছাদ বাগান করব। সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। আর এখন কিন্তু খুব বাজে অবস্থা আমার বাসা বাড়ির। আর বৃষ্টি কাদার তো কোনো শেষ নেই। ওগুলো হয়েই যাচ্ছে যার জন্য ছাদটাও কিন্তু আমার শুকোচ্ছে না। দেখা যাচ্ছে যে ছাদে কিন্তু পানি জমেই আছে। আর এখানে আমি কাজও করতে পারছি না যেহেতু মাটি ভিজা। আর এখন কিন্তু মোটামুটি ভাবে কোনোভাবে রান্না করি। আর দেখা যায় বিকেলের নাস্তা, সকালের নাস্তা এগুলো কিনেই খাওয়া হয়। তো আগে একটু কম কিনতাম, এখন কিন্তু আবার বেশি কেনা লাগে। কারণ হচ্ছে যেহেতু রান্না-বান্না করার ওরকম সময় পাই না। কোনোমতে দুপুরে ডাল ভাত, মাছ, মাংস এরকম রান্না করি। তো তারপর কিন্তু আপনাদের ভাইয়া আরকি নাস্তা নিয়ে আসে ওগুলো দিয়েই খাই। আর এইখানে হচ্ছে অনেক আগের একটা ভিডিও ছিল যেহেতু আমি ভিডিও শুট করা হচ্ছে না তো এই অনেক আগের ভিডিওই কিন্তু জোড়াতালি দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো এইখানে হচ্ছে আমার মেয়ে একটা পুজোতে ব্যাগ কিনেছিল। ওই ব্যাগ কেনার সময় একটা দোকানের কিছুটা ভিডিও করে রেখেছিলাম। আসলে ভিডিওর গ্যালারি খুঁজতে গিয়ে দেখি নতুন করে আর কোনো ভিডিওই করা নাই। আর আবার ভিডিওগুলো আসলে ১৩-১৪ মিনিটের ভিডিও না হলে ওরকম ভিউ আসে না। যার কারণে জোড়াতালি দিয়ে ওই আগের ভিডিওগুলো দিয়ে দিয়েছি। আর এখানে এই ব্যাগটা কিন্তু পরে কিনেছে ও। আর একটা মেজেন্টা কালারের ব্যাগে নিয়েছিল। পরে আবার শেষে ওর চয়েসটা বদলে ফেললো। বলল যে না মা এটা না আমি এই পিঙ্ক কালারের ব্যাগটাই নিবো। তো তারপর কিন্তু এই দোকান থেকেই আর দোকানে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল দেখা যায় জুতোর কালেকশন তারপর ব্যাগের কালেকশন মানে প্রত্যেকটা একদম অথেন্টিক প্রোডাক্ট ছিল যার কারণে একটু ভিডিও করছিলাম আসলে এই প্রোডাক্টগুলো যেমন দাম ছিল সেরকম দেখতেও কিন্তু একদম আনকমন ছিল যার কারণে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এত বেশি পছন্দ হচ্ছিল আর ব্যাগগুলোর কালেকশন কি বলবো মানে এত সুন্দর বলার আর কি যাবে। এগুলো দেখলে আসলে আমরা মহিলারা কিন্তু মাথা ঠিক রাখতে পারি না। তো যাই হোক আর এগুলোর এত বেশি দাম সবকিছু নেওয়াও সম্ভব ছিল না। একটা ব্যাগ বাচ্চার জন্য কিনেছি সেটাই ১৪৫০ টাকা ছিল। আর অন্যান্য ব্যাগগুলো কিন্তু ২৬০০ ২৭০০ এমন দাম ছিল। তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু অনেক কিছু বলে ফেলেছি। আপুরা আপনারা চেষ্টা করবেন আপনাদের মতো করে বুদ্ধি সাজিয়ে বা হাসব্যান্ড টাকা না দিলে ওইভাবে একটু চলে নিজের মতো করে টুকটাক অল্প কিছু টাকা হলেও জমানোর যেভাবে আমি বললাম রিক্সা ভাড়া বা এই সেই করে। তো তাতে করে একটা সময় কিন্তু হাসব্যান্ডরা ঠিকই আপনারা আপনাদের হাসব্যান্ডদের বিশ্বাস অর্জন করতে পারবেন আর ঠিকই দেখবেন হাসব্যান্ডরা চলে আসবে একদম লাইনে। আর অনেক সময় হয় কি বেশিরভাগ পুরুষ মানুষই কিন্তু একটু মানে ঘাটতেরা থাকে আস্তে আস্তে লাইনে আসতে সময় লাগে। তো যাই হোক আমি অনেক তিতা সত্য কথা বলে ফেললাম অনেক ভাইরা আবার আমার ভিডিও দেখলে রাগ করতে পারে তো কিছু মনে করবেন না কথাগুলো তিতা শুনলেও কিন্তু সত্য। তো যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা।